আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবার ঈদ আশা করি খুব ভালোই কাটছে বা কাটতেছে। যদিও সবার ঈদ খুব ভালো কাটতেছে, কিন্তু হচ্ছে যারা 2026 সালের পরীক্ষার্থী, এসসি পরীক্ষার্থী, তাদের এবার এটা খুব আহামরি ভালো কাটার আসলে কথা না। কারণ তাদের আগামী মাসে 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। শেষ সময় প্রায় চলে আসছে। পরীক্ষার টেনশনে অনেকের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। আজকে তোমাদের জন্য হচ্ছে আমি জ্যামিতির অষ্টম অধ্যায়, জেনারেল ম্যাথের জ্যামিতির অষ্টম অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যে এমসিকিউগুলো থেকে তোমাদের পরীক্ষা খুব বেশি কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা মনোযোগ দিয়ে দেখবা। যদি এই এমসিকিউগুলো হুবহু কমন না পাও, আমি তোমাদের সাথে কনসেপ্ট শেয়ার করব। তোমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে যে ওই সেম কনসেপ্ট থেকে দেখবা পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবা। তো সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। আশা করি তোমাদের বৃত্তচাপের যে জ্যামিতিগুলো, এগুলো অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। এরপর তো টুকিটাকি থাকতে পারে প্রবলেম, কিন্তু অনেকাংশেই এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা জ্যামিতির যে অষ্টম অধ্যায়ের যে এমসিকিউগুলো, এগুলো সলভ করার ক্ষেত্রে তোমরা কনফিডেন্ট ফিল করবো। তো আমরা প্রথমত শুরু করবো হচ্ছে বৃত্তচাপ দিয়ে। বৃত্তচাপ সম্পর্কিত কয়েকটা এমসিকিউ আছে, তো আমরা চাইলে আসা শুরু করি। বৃত্তচাপ কি, ওখান থেকে আমরা শুরু করি। ধরো ফর এক্সাম্পল, আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটাকে আমরা যদি কোনো একটা পয়েন্টে কাটি, আমরা এখানে বৃত্তটা কেটে ফেললাম, ভেঙে, আচ্ছা কেটে দিলাম। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ যে মেয়েদের চুরির মতো, যে চুরি যদি ভেঙে যায়, ভেঙে গেলে এরকম টুকরো টুকরো হয়ে যায় না। আমরা ধরলাম যে এটা আমাদের একটা বৃত্ত, আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বড় ভাগ, একটা হচ্ছে ছোট ভাগ। এই বড় ভাগটাকে বলা হচ্ছে অধিচাপ। বড় ভাগটাকে বলা হচ্ছে কি, অধিচাপ। আর যে ছোট ভাগটা আছে এটাকে বলা উপচাপ। তাহলে আমরা বুঝতেছি যে অধিচাপটা হচ্ছে বড়, উপচাপটা হচ্ছে কি ছোট। তো আমাদের দুইটা প্রশ্ন হয়, একটা হচ্ছে অন্তর্লিখিত, অনেক সময় বলা হয় যে উপচাপে অন্তর্লিখিত অথবা উপচাপে দণ্ডায়মান। আচ্ছা, উপচাপে অন্তর্লিখিত কথাটা অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে কোনটা হচ্ছে উপচাপের ভিতরে ঢুকানো, সে উপচাপের ভিতরেই থাকে। ফর এক্সাম্পল, আমি যদি একটা কোণ আঁকি, সে কোণটা এমন হতে পারে, কোণটা যদি এমন হয় যে কোণের যে, বা আমরা এটাকে একটু কমপ্লিট করে ফেলি, এখানে আমরা একটা পয়েন্ট দিই এ বি। আমরা যদি একটা কোণ আঁকি, যে কোণটা হচ্ছে এ থেকে শুরু হয়েছে, যে কোণের বাহুটা এ আর বি দিয়ে গেছে, এবং কোণটা আসলে ক্রিয়েট হয়েছে সি বিন্দুতে, তাহলে এখানে যে আমরা যে কোণটা পাইলাম, এই কোণটা হচ্ছে আমার এ সি বি চাপের মধ্যে অন্তর্লিখিত, এবং এসিবি চাপটা আমার এই যে চাপটা তার থেকে ছোট, তাহলে এসিবি চাপটা হচ্ছে আমার কি উপচাপ। কোন একটা কোণ যদি উপচাপ অন্তর্লিখিত হয়, তাহলে সেই কোণটা হচ্ছে স্থূলকোণ হবে। তোমরা এখানে চিত্র দেখে বুঝতেছ যে এই কোণটা স্থূলকোণ। আমরা জানি স্থূলকোণ কাকে বলে, যে 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে কি বলা হয়, স্থূলকোণ বলা হয়। আচ্ছা, যেই কোণটা উপচাপে অন্তর্লিখিত ছিল, সেই কোণটা আবার অধিচাপে দণ্ডায়মান হয়। উপচাপে অন্তর্লিখিত হলে সে অধিচাপে কি হবে, অধিচাপে দণ্ডায়মান হবে। তাহলে যে কোণটা উপচাপে অন্তর্লিখিত সেটা স্থূলকোণ, তাহলে সেই কোণটা অধিচাপে কি হবে, দণ্ডায়মান হবে। দণ্ডায়মান বলতে কি বোঝায়, এই যে আমাদের যে এসিবি কোণটা, এই কোণটার পুরাটা সে, এই যে আমাদের যে বড় যে চাপটা, আমরা যদি এটাকে নাম দিই এডিবি চাপ, তাহলে এই এসিবি কোণটা এডিবি চাপের দিকে ফিরে আসে না। তাহলে এসিবি কোণটা যেহেতু এডিবি চাপের দিকে ফিরে আসে, এবার বাহুগুলা আমার এডিবি চাপের এ এবং বি বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে এসিবি কোণটা, সেই কোণটা এডিবি চাপে দণ্ডায়মান। আর কোন একটা কোণ যদি অধিচাপে দণ্ডায়মান হয়, তখন আমরা তাকে বলবো সে উপচাপে কি হবে, অন্তর্লিখিত হবে। আর আমরা জানি কোন একটা কোণ যদি উপচাপে অন্তর্লিখিত হয়, তাহলে সেটা অবশ্যই কি কোণ হবে, সেটা অবশ্যই স্থূলকোণ হবে। কথাটা কি বুঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা চলে যাব পরের কনসেপ্টে। এখন আমরা যদি চলে যাই যে একটা কোণ যদি অধিচাপে অন্তর্লিখিত হয়, তাহলে আমাদের এডিবি একটা অধিচাপ। এখন আমি যদি একটা কোণ আঁকি, এই যে এডিবি কোণ,
তাহলে এই কোণটা আমার এডিবি চাপের মধ্যে কি আছে, এডিবি চাপের মধ্যে ঝুঁকে আছে, তাই না? তাহলে যেহেতু আমাদের এই যে এডিবি কোণটা এটা এসিবি চাপের দিকে ফেরানো, তাহলে এই এডিবি কোণটা হচ্ছে আমাদের এসিবি চাপে দণ্ডায়মান, দ্যাট মিনস এটা উপচাপের দণ্ডায়মান। আর আমরা এই কোণটাকে খেয়াল করে দেখতেছি যে এই কোণটা হচ্ছে যে কি, এটা একটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে? তাহলে ঠিক অ্যাট দ্যাট মোমেন্ট এই এসিবি, এই যে কোণটা এডিবি কোণটা, সে আবার এই ইডিবি চাপের মধ্যে অন্তর্লিখিত, কারণ এই পুরো কোণটা এডিবি চাপের ভিতরে আছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে উপচাপের দণ্ডায়মান কোণ, দ্যাট মিনস এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কি কোণ, সূক্ষ্ম কোণ। ঠিক সে একই এই কোণটা যেহেতু উপচাপের দণ্ডায়মান, তাহলে সে অধিচাপে কি হবে, অন্তর্লিখিত হবে। তাহলে আমরা দুটো কনক্লুশনে এসে পৌঁছাতে পারছি যে উপচাপ অন্তর্লিখিত বা অধিচাপের দণ্ডায়মান কোণ কেমন হবে, এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে স্থূলকোণ। আর একইভাবে আমাদের উপচাপে দণ্ডায়মান বা অধিচাপ অন্তর্লিখিত যে কোণ, সেই কোণটা কেমন হবে, সেই কোণটা হবে সূক্ষ্মকোণ। তোমরা খুব ভালো করে বিষয়টা মাথায় ঢুকাই নিবা, এটা থেকে এমসিকিউ প্রায় সময় এমসিকিউ আসে পরীক্ষায়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যেতে পারি হচ্ছে আমাদের পরের যে টপিক, আমি যেটা নিয়ে আলাপ করবো চিন্তা করছি, আমরা সেই টপিকে চলে যাই। আমাদের মাঝে মাঝে একটা বৃত্ত দেওয়া থাকে, এরকম করে একটা বৃত্ত দেওয়া থাকে, সেই বৃত্তে একটা যে আঁকা থাকে, আমরা ধরে নিলাম যে এই জায়গাটার নাম হচ্ছে এবি, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও আর এ কানেক্টেড, এবং ও থেকে এবির একটা লম্ব আছে, যে লম্বটার নাম হচ্ছে ওডি। এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হলো যে এবি সমান কত। এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন, এবং এখানে কিছু ডাটা দেওয়া থাকে। আমরা ধরলাম যে আমাদের ও এর মান হচ্ছে 4, ওডির মান হচ্ছে 3। আচ্ছা, আমরা জানি যে এখানে আমাদের একটা উপপাদ্য কাজে লাগে। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে আমাদের উপপাদ্য সবচেয়ে বিপরীত উপপাদ্য। ওখানে কি বলা হয়েছে, ওখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিনস আমরা দেখতেছি যে এখানে আমরা ও থেকে এবির উপর যে লম্ব ওডি, এই ওডিটা আমার এই এবিটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে আমরা যদি কোনো রকম ভাবে এডির মান বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাই যাব, আমরা এবির মান পেয়ে যাব। আর এখানে হচ্ছে তোমার আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতেছি, এই সমকোণী ত্রিভুজে আমাদের অতিভুজের মান হচ্ছে 4, আর ওডি হচ্ছে লম্ব, তার মান হচ্ছে 3। তাহলে আমরা পিথাগোরাস ব্যবহার করে আমরা এডি বের করে ফেলতে পারবো না? তো তাহলে আমরা শুরু করি, যে আমরা বলতে পারবো যে এই যে ওএডি ত্রিভুজে আমরা লিখতে পারবো যে আমাদের এডি স্কোয়ার প্লাস আমাদের ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ও এ স্কোয়ার। এখন যদি আমরা এডি বের করবো, এডিকে বামে রেখে আমরা বাকিগুলোকে ডানে নিয়ে যাবো, তাহলে আমাদের এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। দ্যাট মিনস আমাদের এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ও এর মান হচ্ছে আমাদের 4 বিয়োগ 3 স্কোয়ার, তাহলে 16 বিয়োগ 9 ইজ ইকুয়াল হচ্ছে 5, সরি ইজ ইকুয়াল টু 7। তাহলে আমাদের এডি ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু √7 হবে। তো এডি যদি √7 হয়, তাহলে আমাদের এবি কত আসবে, এবি হচ্ছে আমাদের 2√7 আসবে। ঠিক এই প্রশ্নটাতে এমনও হয় যে অনেক সময় দেখা যায় আমার এডির ভ্যালু দেওয়া আছে, আমার ওডির ভ্যালু দেওয়া আছে, আমাকে এও বের করতে বলবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয় যে এই যে আমার ওয়ে দেওয়া আছে, দ্যাট মিনস বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এবং কেন্দ্র থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে পুরা জায়গাটার দৈর্ঘ্য বের করতে বলে। আবার অনেক সময় দেখা যায় যে এমন হয় যে আমাকে এই পুরাটার মান দিয়ে দিছে, এবি এর মান দিয়ে দিছে, আমাকে বের করতে বললো হয়তো ওডি এর মান, আমাকে আবার ও এর মান দিয়ে দিল। আমরা যদি এরকম একটা সলভ করি, দেখা যাক কি হয়। আমরা যদি বলি যে আমার এখানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, না এটা 5, আমরা ধরলাম যে এই পুরোটা হচ্ছে আমাদের 8, আমরা ধরলাম আমাদের পুরো এবিটা হচ্ছে 8। তাহলে তো যদি বলা হয় যে ওডি কত, তাহলে আমরা জানি যে এডি কত হবে। এবি যদি 8 হয়, তাহলে এডি হবে কত, 4। তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা বের করে ফেলতে পারবো হচ্ছে কত, আমাদের 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 9, 9 কে রুট করলে আমাদের হয়ে যাবে 3। আচ্ছা, এরপর আমরা চলে যেতে পারি আরেকটা প্রবলেমে। এরপর একটা বৃত্ত দেওয়া থাকতে পারে,
আমরা ধরলাম যেটা একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ দেওয়া আছে। এখানে আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এখানে একটা কোণ দেওয়া আছে x এবং এইখানে একটা কোণ দেওয়া আছে 4x। আমাদের কাছে জানতে চাওয়া হলো, এখানে আমরা যদি নাম দিই যে a b c d, ফর এক্সাম্পল আমাদের কাছে জানতে চাওয়া হলো কোণ c সমান কত এবং আমাদের কাছে জানতে চাওয়া হলো কোণ x সমান কত। আচ্ছা, তো আমরা আমরা এই পদ্ধতিটা এই প্রশ্নটা উত্তর বের করার জন্য আমরা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের যে সম্পর্ক, আমরা সেই সম্পর্কের দিকে ফিরে যাব। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে আমাদের এই যে এটা যদি ও হয়, বি ও ডি এর যে এই যে পাশটা, এই পাশটা হচ্ছে এক্স এর ডাবল হবে, তাই না? আচ্ছা, এছাড়া এই যে বিএডি কোণটা এবং হচ্ছে বিওডি কোণটা হচ্ছে যে একটা কেন্দ্র বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়। তাহলে এটা যদি এক্স হয় তাহলে আমাদের এই কোণটা কত হবে? এই কোণটা আমাদের 2x হবে। আচ্ছা, কারণ আমরা জানি যে বৃত্তের কেন্দ্র উৎপন্ন এই যে মোট যে কোণটা আছে, এই মোট কোণের পরিমাণ কত? এই মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে আমরা কি পাইতে পারি যে আমরা এখানে দেখতেছি যে আমাদের 4x plus 2x is equal to হচ্ছে আমাদের 360। That means আমাদের 6x is equal to 360. That means আমাদের x is equal to 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের x এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি। দ্যাট মিনস যেহেতু এবিসিডি এই যে চতুর্ভুজটা এটা বৃত্ত অন্তর্লিখিত, মানে অন্তর্লিখিত বলতে কি বোঝায়? যে কোনো একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু যদি বৃত্তের উপর অবস্থান করে তখন আমরা তাকে বলি যে এটা বৃত্তে অন্তর্লিখিত। তো যেহেতু এবিসিডি চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত, তাহলে তার এই যে এ কোণ এবং সি কোণের যোগফল হচ্ছে আমরা কত হবে? 180 ডিগ্রি হবে। দ্যাট মিনস এটা হচ্ছে 60 আর এখানে যা কিছু আছে তা মিলে 180 হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা হবে কত? 120 ডিগ্রি। আমরা 180 থেকে 60 বাদ দিয়ে দিলে আমাদের কি পাওয়া যাবে? 20 ডিগ্রি, 120 ডিগ্রি পাওয়া যাবে। আমরা এবার আরেকটা প্রশ্ন আলাপ করতে পারি। ঠিক এটাও অনেকটা এটার মতোই, বিভিন্ন স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা আসছে। ওটা কিরকম? ওটা হচ্ছে একই রকম ভাবে আমরা যদি একটা বৃত্ত দেওয়া থাকে, তাহলে একটা বৃত্ত দেওয়া আছে, আমাদের হচ্ছে একটা বৃত্তস্থ কোণ দেওয়া আছে এবং একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে। আচ্ছা, তো তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে এ ও, এটা যদি বি হয়, এটা যদি সি হয় এবং এখানে যদি দেওয়া থাকে যে কোণ এটার মান হচ্ছে x+10 আর এটার মান হচ্ছে আমাদের x+80, যদি এমন দেওয়া থাকে। এখন যদি প্রশ্ন করে যে x = কত, তাই না? তাহলে আমরা কি করব? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে এই কোণটা ডাবল হবে। তাহলে আমরা কি লিখতে পারি এই সম্পর্ক থেকে? আমরা লিখতে পারি যে x+80 is equal to 2 into x+10. দ্যাট মিনস আমরা এখান থেকে পাইতে পারি x+80 is equal to 2x+20। তাহলে আমরা যদি x গুলোকে এক পাশে নিয়ে যাই তাহলে আমরা 80 20টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এদিকে আমরা x টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি। x এর ভ্যালু 60 ডিগ্রি। এরকম প্রশ্নগুলো পরীক্ষা আসে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন চলে যাই। যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বা অন্তঃস্পর্শ করে তখন কি হবে? তো দুইটা বৃত্ত পরস্পরকে দুইভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে অন্তঃস্পর্শ, একটা হচ্ছে কি বহিঃস্পর্শ। তো আমরা যদি দেখি একটু, তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে। আমরা ধরো দুইটা বৃত্ত আঁকলাম, এই যে একটা বৃত্ত এবং এখানে আরেকটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তগুলো একটা কেন্দ্রকে আমি নাম দিলাম হচ্ছে C1, একটা কেন্দ্রের নাম দিলাম হচ্ছে আমি C2। এখন প্রশ্ন করা হয় যে বলা হয় যে এই বৃত্তগুলোর ব্যাসার্ধ আমি ধরে নিলাম যে এটার ব্যাসার্ধ R1 সমান হচ্ছে আমাদের 8, এটার ব্যাসার্ধ R2 হচ্ছে আমাদের 6। এখন বলা হয় যে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দ্যাট মিনস C1 এবং C2 এর মধ্যবর্তী দূরত্ব কত? তো দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের কিসের সমান? যোগফলের সমান। তাহলে আমাদের এখানে এতটুকু হচ্ছে 8
আর এতটুকু হচ্ছে 6। দ্যাট মিনস টোটাল যোগফলটা হচ্ছে কত, এই দুইটা মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 14। ঠিক আছে, তাহলে যদি এখানে যদি আমাদের যদি 10 হতো, এটা যদি আমাদের 5 হতো, এটার ব্যাসার্ধ 10, এটার ব্যাসার্ধ 5, তাহলে আমাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হইতো কত, 15। আচ্ছা, তাহলে এবার বহিঃস্পর্শ তো গেল, এবার যদি অন্তঃস্পর্শ করে দুইটা বৃত্ত পরস্পরকে, তখন তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে? আমরা ধরলাম এটা একটা বৃত্ত, তাকে আরেকটা বৃত্ত ভিতর থেকে স্পর্শ করছে, ধরলাম যে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের C2। তো আমরা যদি ধরে নিই যে বড় বৃত্তের যে ব্যাসার্ধ তাকে আমরা ধরে নিলাম ধরো 10, আর ছোট বৃত্তের যে ব্যাসার্ধ তাকে আমরা ধরে নিলাম হচ্ছে 6। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। মানে বড়টা ব্যাসার্ধ থেকে ছোটটা ব্যাসার্ধ যদি আমরা বাদ দিই, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কত, 10 - 6, দ্যাট মিনস 4 সেন্টিমিটার। তাহলে ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 16, আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 9, তাহলে তারা যদি একটাকে অন্তস্থভাবে স্পর্শ করে বা অন্তঃস্পর্শ করে, তখন তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে, 16 - 9, দ্যাট মিনস 7। আমরা চলে যাব পরের টপিকে। আচ্ছা, এমন একটা প্রশ্ন হয় যে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? কোন একটা ত্রিভুজের আমরা কয়টা বহির্বৃত্ত আঁকতে পারবো? তো আমরা জানি যে আমাদের হচ্ছে যে ত্রিভুজের বৃত্ত 3 ধরনের হয়, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত। তো এখানে প্রশ্নটা এমন আসে যে একটা বৃত্তের কয়টা হচ্ছে যে বহির্বৃত্ত আঁকা যায়? অন্তবৃত্ত আর হচ্ছে পরিবৃত্ত একটা একটা করে হয়, কিন্তু বহির্বৃত্ত হচ্ছে যে একটা ত্রিভুজে 3টা করে হয়। তো আমরা একটা চিত্র আঁকি, এটা তোমাকে একটু ক্লিয়ার করি। যে ধরো এটা একটা ত্রিভুজ, বহির্বৃত্তটা কেমন হয়? বহির্বৃত্ত হতে হলে শর্ত কি? বহির্বৃত্ত হচ্ছে তোমার একটা বাহুকে স্পর্শ করবে এবং বাকি দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে। তাহলে আমরা যদি এভাবে একটা বৃত্তের দুইটা বাহুকে বর্ধিত করি, তাহলে এখানে যে কোণটা হবে, যেই কোণটা এই দুইটা বাহুকে স্পর্শ করছে, এই দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করছে এবং এই বাহুটাকে সে টাচ করছে, তাহলে আমরা এটাকে একটা বহির্বৃত্ত বলতে পারি। ঠিক সিমিলারলি আমরা যদি এই বাহুটাকে আর এই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এখানে যে একটা বৃত্ত আঁকলে সেই বৃত্তটা যদি এই দুইটা বাহুকে স্পর্শ করে এবং মানে এই দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে আর এই বাহুটাকে স্পর্শ করে, তাহলে এটাকে বলা হবে এই ত্রিভুজের একটা কি, বহির্বৃত্ত। ঠিক সিমিলারলি আমরা যদি এই বাহুটাকে এদিকে বর্ধিত করি এবং এই বাহুটাকে এদিকে বর্ধিত করি, তাহলে আমরা এইভাবে একটা বৃত্ত পেতে পারি, যে বৃত্তটা এই যে তোমাদের দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে এবং হচ্ছে যে আমাদের এই বাহুটাকে স্পর্শ করবে। তাহলে হচ্ছে আমরা দেখতেছি এছাড়া এই 3টা চিত্রের বাইরে এই ত্রিভুজের আর কোনো বহির্বৃত্ত আঁকার কোনো সুযোগ নাই। তাহলে আমরা দেখতেছি যে একটা ত্রিভুজের 3টা বহির্বৃত্ত হতে পারে। ঠিক আছে, আমার বৃত্তগুলো খুবই বিচ্ছি হয়েছে, এগুলাকে একটু ইগনোর করো, চিত্র অঙ্কনটাকে একটু ইগনোর করো, ধরে নাও যে এগুলা বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরের প্রশ্নে। আমরা হচ্ছে একসাথে 2-3টা প্রশ্ন আলাপ করে ফেলি। আমরা জানি যে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে, বৃত্তের বাইরে কোনো একটা পয়েন্ট থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? যদি এরকম কোনো প্রশ্ন করে, ধরে নাও যে এটা একটা বৃত্ত, আর এই পয়েন্টটা বৃত্তের বাইরে কোনো একটা পয়েন্ট পি, বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও। তাহলে যদি বলে পি বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে, তো আমরা জানি যে একদম চোখ বন্ধ করে আমরা সবাই জানি যে বৃত্তের বাইরে কোনো পয়েন্ট থেকে বৃত্তে 2টা স্পর্শক আঁকা যায়। কয়টা স্পর্শক? বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে বৃত্তের 2টি স্পর্শক আঁকা যাবে। কেমন? আচ্ছা, এবং সেই স্পর্শকগুলা বৃত্তকে যেই বিন্দুতে টাচ করে, যেমন আমার যদি এখানে পি বিন্দু থেকে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে 2টা স্পর্শক হয়, পি এবং পিবি, তাহলে এই যে স্পর্শকগুলা পি এবং পিবি এদের দূরত্ব কি হবে? সমান হবে। কেমন? তাহলে আমরা বলতে পারবো পি এবং পিবি সমান। আচ্ছা, এছাড়া আমাদের এখান থেকে আরো একটা প্রশ্ন হয় যে ধরো ফর এক্সাম্পল যে এখানে আমরা যদি ও এ এবং OB যোগ করি, আমরা জানি যে এখানে এই কোণগুলো হচ্ছে কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে হয়। তাহলে এই যে একটা চতুর্ভুজ হলো, এই চতুর্ভুজে আমাদের এই দুইটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি করে, 180 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তো মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে এখানে যদি আমাদের 70 ডিগ্রি হয়, তাহলে এখানে কত ডিগ্রি হবে? তাহলে আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 110 ডিগ্রি হবে। আর যদি এখানে 60 ডিগ্রি বলা হতো, যে কোণটা মানে 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? আমরা জানি যে এটা এবং এটা যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 120 ডিগ্রি।
আচ্ছা, এরপর আমরা চলে আসতে পারি আরেকটা প্রশ্নে, আরেকটা কনসেপ্টে। সেই কনসেপ্ট হচ্ছে এমন, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা এই চতুর্ভুজে আমার এখানে যে কোণটা দেওয়া আছে এই কোণটার মান 60 ডিগ্রি দেওয়া আছে, এবং ধরে নিলাম যে এই কোণটার মান 120 ডিগ্রি দেওয়া আছে। এখন মাঝখানে প্রশ্ন করা হয় যে এই কোণটার মান কত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের এই কোণটা দিল না, আমাদের জানতে চাইলো হচ্ছে যে এটা 120 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি। তো এটা খুব সহজ, এটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে যে আচ্ছা ধরো আমাদের এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি যে এই যে কোণটা ওভারঅল কোণটা এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা এবং এটা যুক্ত করতে 180 ডিগ্রি, তাহলে আমরা পাইতে পারি এটা 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এখন আমাদেরকে যদি এটা যদি বের করতে না বলে, যদি বলে এটার মান কত, ঠিক সিমিলার কথা, যে আমরা জানি এটা যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। আবার সিমিলারলি এটা এবং এটার যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণটার যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এটা এবং এটার যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। আর সেই কনসিকুয়েন্সে আমরা বলতে পারি যে এটা মান কত ডিগ্রি, এটা মান 60 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা সিমিলারলি এটা দিয়ে আমরা আরেকটা প্রশ্ন আলাপ করতে পারি, অন্যরকম ভাবে আরেকটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে এমন দিলাম আমি এমন দিই যে এখানে হচ্ছে একটা মান হচ্ছে এক্স, একটার মান দিলাম আমরা এক্স, আরেকটা মান দিলাম হচ্ছে আমরা 2x + 30। তাহলে আমরা এটা কিভাবে বের করবো, আমরা জানি যে যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো x + 2x + 30 = কত, 180। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু বাইর করে ফেলবো, তাহলে আমাদের 6x = 180 - 30, দ্যাট মিনস আমরা লিখতে পারবো 6x = 150। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে x যদি 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি হবে, আর এটা হচ্ছে 130 ডিগ্রি হবে। কেমন? আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আমরা যদি আলাপ করি, সেটা এমন হতে পারে যে বৃত্তের, আমরা জানি যে বৃত্তের বৃহত্তম জ্যা, ক্ষুদ্রতম জ্যা, এরকম কয়েকটা বিষয় আছে। বৃত্তের বৃহত্তম জ্যাটা হচ্ছে বৃত্তে কি হয়, কেন্দ্র থেকে কাছে হয়। ধর আমরা একটা বৃত্ত আঁকলাম, কেন্দ্রবিষ্ট বৃত্ত, তার হচ্ছে আমাদের AB এবং হচ্ছে যে CD দুইটা জ্যা, এবং আমরা যদি ধরে নিই যে ABটা বৃত্তের কেন্দ্র ও থেকে এটা দূরত্ব হচ্ছে OE, আর এটা দূরত্ব হচ্ছে আমাদের OF। আমরা যদি বলি যে ABটা CD থেকে বড়, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে মানে OE আর OF এর মধ্যে সম্পর্কটা কি, OE কি OF থেকে বড়, OE কি OF থেকে ছোট, OE কি OF এর সমান? আমরা যদি তিনটা অপশন দেয়, তখন আমরা কি করব, আমরা জানি যে যেটা বড় সেই যেটা কি কেন্দ্রের তত নিকটবর্তী। তাহলে আমরা যেহেতু বলছি যে AB যেটা হচ্ছে CD থেকে বড়, তাহলে ABটা কেন্দ্র থেকে কি হবে, কাছে হবে। দ্যাট মিনস আমাদের কেন্দ্র থেকে কাছে হলে কি হবে, দূরত্ব কেন্দ্র থেকে ওই যে দূরত্ব কম হবে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে OE <= হচ্ছে কি OF হবে। এই তো আজকে আপাতত আমি এইগুলাই নোট করছিলাম, যে এগুলো নিয়ে তোমার সাথে আলাপ করবো। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবা। যদি তোমরা একবার দেখে সবগুলা কনসেপ্ট ক্লিয়ার না হতে পারো, তাহলে প্রয়োজনে আরেকবার দেখবা। এবং যদি তোমাদের কোনো একটা কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, দেন তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো। এবং তোমাদের অন্য কোনো গণিতের অন্য কোনো পার্ট নিয়ে যদি তোমাদের MCQ প্রয়োজন মনে করো, যে আমাদের এই পার্টটা নিয়ে কিছু MCQ আলাপ করলে ভালো হবে, দেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি ট্রাই করবো তোমাদের জন্য সহজ করে MCQ গুলো উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ।